আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরে গেছে তাবলিগ জামায়াতের সাতপন্থীরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। মাওলানা সাদের ব্যাপারে সরকার পক্ষ থেকে কোনো আশ্বাস মিলেছে কিনা, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? যেমনটি বলছিলেন যে সাতপন্থীরা যে অবস্থান করেছেন তা ইতিমধ্যে কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবিগুলো জানিয়ে কিন্তু এই যে তাদের যে অবস্থান কর্মসূচি তা থেকে সরে এসে কিন্তু তারা তাদের গন্তব্যস্থানে ফিরে গিয়েছেন এবং হচ্ছে প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু একজন প্রেস সচিব এসেছেন, এসে কিন্তু তাদের যে দাবিসমূহ তা কিন্তু গ্রহণ করে কিন্তু নিয়ে গিয়েছেন। এর আপনাকে যদি একটু জানিয়ে দিতে চাই যে বিশ্ব ইজতেমা কেন্দ্রিক যে দুইটি পর্বে হওয়ার কথা ছিল সেটি 31 জানুয়ারির 31 তারিখ কিন্তু প্রথম পর্ব পাবে হচ্ছে সোয়ারি নিজাম এর অনুসারীরা, এবং দ্বিতীয় পর্ব যেটি রয়েছে সেই দ্বিতীয় পর্ব কিন্তু পাবেন হচ্ছে সাতপন্থীরা। এবং সাতপন্থীরা দ্বিতীয় পর্ব পাওয়া সত্ত্বেও কিন্তু তাদের যে দাবি সেই দাবি হচ্ছে যে তাদের যেই সাতপন্থীদের যেই মহান প্রধান রয়েছেন তাকে কিন্তু বাংলাদেশে আসার একটা নিষেধাজ্ঞা রয়েছে, এবং তাকে কেন্দ্র করে কিন্তু তাদের যে আজকের অবস্থান এইখানে সেটি কিন্তু তারা নিয়েছেন। আপনাকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে এইখানে কিন্তু এটি ভিআইপি জোন হয়, কিন্তু এই জায়গাটাতে কিন্তু নিরাপত্তার সাথে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা রয়েছে, এবং তারা তাদের যে দাবিসমূহ রয়েছে সেই দাবিসমূহ শান্তিপূর্ণভাবে কিন্তু দিয়ে কিন্তু মূলত তারা এখান থেকে অবস্থান ত্যাগ করেছেন। তবে আপনাদেরকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে এই ধরনের আজকে কিন্তু এর আগেও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কিন্তু দুই পক্ষের এই যে বৈঠক হওয়ার কথা থাকলেও এক পক্ষ এসেছে এবং আরেক পক্ষ আসেনি। পরবর্তীতে কিন্তু তারা আরেকটি মহাসমাবেশ করেছিলেন এই বিশ্ব ইজতেমা কেন্দ্রে, যারা হচ্ছে সোয়ারি নিজামের অনুসারীরা রয়েছেন তারা কিন্তু একটি ইতিপূর্বে একটা মহাসমাবেশ করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে। তারপরই কিন্তু তাদের সাতপন্থীদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু ছিল না, তবে এখন আবার নতুন করে তারা এই কার্যক্রম দিয়েছেন। এবং এই ছিল আমার কাছে কাকরাইল থেকে কিন্তু অতিথি ভবন যমুনার একটু সামনে থেকে কিন্তু সর্বশেষ তথ্য সাতপন্থীদের। আদিত্য, ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। টাঙ্গাইলে বাস পিকআপ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 4 জন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, মরদেহ কি পুলিশ নিয়ে গেছে থানায়? নিহতদের নাম পরিচয় পাওয়া গেছে কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ ডানা। আপনি জানেন যে আজ ভোর 5:30টার দিকে টাঙ্গাইল মধুপুর উপজেলায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে, এবং এই সড়ক দুর্ঘটনায় কিন্তু 4 জন নিহত হয়, এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ এই মধুপুর থানায় মরদেহ কিন্তু নিয়ে এসেছে। এবং আপনি জানেন যে বিনিময় যে যাত্রীবাহী বাস মধুপুর থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে এই পিকআপ গামী মধুপুর যে মালাউর নামক স্থানে সেখানে কিন্তু এই সড়ক দুর্ঘটনা ঘটে, এবং সেখানে কিন্তু ঘটনাস্থলেই 2 জন নিহত হয়, এবং পরবর্তীতে মধুপুর যে সদর যে হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো 2 জনের মৃত্যু হয়। এবং নিহতরা হচ্ছেন জামালপুর ইসলামপুর উপজেলায় মোহাম্মদপুর গ্রামের সাবদুল শেখের ছেলে শাহজাহান শেখ, এবং একই গ্রামের আক্তার আলীর ছেলে রবিজল শেখ। পিকআপ চালক যিনি ছিলেন এই এলাকার মালগিরির এলাকার হেকমত আলীর ছেলে সুজন মিয়া, এবং পিকআপের যে হেল্পার কাশেমের ছেলে আমজাদ হোসেন। এবং ইতিমধ্যেই কিন্তু যে এই মরদেহর যারা নিহত হয়েছেন তাদের যারা স্বজনরা রয়েছে তারা কিন্তু মধুপুর থানায় এসেছেন, এবং ইতিমধ্যেই যে মধুপুর যে সার্কেল পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা জিমি বিষয়টি আসলে আমাদেরকে নিশ্চিত করেছেন, এবং তিনি বলেছেন যে আসলে ভোর 5টার দিকে এই দুর্ঘটনা ঘটে, এবং কিছুটা আসলে যে ঘন কুয়াশার কারণে আসলে দুর্ঘটনাটি হতে পারে, এবং বিনিময় গাড়ির কিন্তু অতিরিক্ত যে আসলে গতিতে গাড়ি চালানোর কারণে আসলে এই দুর্ঘটনাটা ঘটেছে। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ জানা। ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ।
বাজার সিন্ডিকেট ভাঙতে শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বরগুনার পৌর বাজারে ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। ছাত্রদের এই কার্যক্রমে কতটা খুশি স্থানীয়রা? এই কার্যক্রম কতদিন চলবে? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছে বরগুনা পৌর বাজার এলাকায়। আপনি জানেন যে বাজার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে স্বস্তির যে একটি আনন্দের খবর, সেটি কিন্তু এই যে বরগুনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারা নিয়ে এসেছেন এবং ন্যায্য মূল্যের যে দোকান সেটি কিন্তু তারা খুলেছেন এবং এ কারণে কিন্তু ক্রেতা বিক্রেতা সবাই অনেকটাই খুশি রয়েছে। কারণ হচ্ছে বাজারে যে সব পণ্যের দাম 50 টাকা, সেই পণ্যগুলোই কিন্তু এখানে 30 টাকা বা 20 টাকা কিনতে পাচ্ছে। সব থেকে প্রত্যেকটি পণ্যে 20 থেকে 30 টাকা কমে কিন্তু তারা কিনতে পাচ্ছে। এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই বাজার যতদিনে সিন্ডিকেট না ভাঙবে ততদিন কিন্তু এই বাজার চলবে। আমরা এখন সরাসরি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধি রয়েছে তার সাথে কথা বলবো যে আসলে এই বাজার কতদিন চলবে এবং আপনারা যে লক্ষ্যে এই বাজারটি করেছেন বাজার সিন্ডিকেট ভাঙার জন্য আসলে কতটা বাজারের উপর প্রভাব পড়েছে। আমরা ইতিপূর্বে ডিসি এবং ইউনূস স্যারের নেতৃত্বে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করছি যে এই বরগুনা বাজারে অসংখ্য সিন্ডিকেট তৈরি হয়েছে, যে সিন্ডিকেটের কারণে সাধারণ জনতা ক্রয় করতে হিমশিম খাচ্ছে। এই সিন্ডিকেট ভাঙার উদ্দেশ্যে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছে এবং সহযোগী যারা আছে সকলেই মিলে মিটিং এর মাধ্যমে আমরা একটি দোকান দিয়ে দোকানের মাধ্যমে আমরা প্রভাব ফেলতে শুরু করেছি। ইতিপূর্বে যে প্রভাব পড়েছে তাতে সবাই এখন কম মূল্যে বিক্রি করা শুরু করে দিয়েছে আমাদের সাথে। কারণ তারা দেখতেছে যে আমরা যদি কম দামে দিতে পারি তারা কেন দিচ্ছে না, এই জন্য ক্রেতা বেশিরভাগই আমাদের দিকে ভিড়ছে এবং সাধারণ মানুষ তারা সুফল ভোগ করতেছে। আর এই সিন্ডিকেট যতদিনে না ভাঙতেছে আমরা ততদিন এই ধারা অব্যাহত থাকবে। এই ন্যায্য মূল্যের দোকানটা কার্যক্রম পরিচালনা হবে ইনশাল্লাহ। যেমনটা শুনছিলেন যে আসলে ন্যায্য মূল্যের বাজার যতদিন সিন্ডিকেট না ভাঙে ততদিন কিন্তু তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা যদি একটু বাজার দর বলি, আজকে এখানে লাল শাক বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, যেটি বাজারে 50 থেকে 60 টাকা কেজিতে দরে বিক্রি হচ্ছে। এখানে কিন্তু 20 টাকা কম বিক্রি হচ্ছে এবং এই কারণে কিন্তু মানুষ আসছেন এবং এই বাজারটি চলমান থাকবে। এবং তাদের সাথে এখানে যারা বাজারটি দিয়েছেন এই স্টুডেন্টরা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছে যে সরাসরি কৃষকদের কাছ থেকে কিন্তু তারা পণ্য কিনছে এবং একদিকে কৃষকরাও কিন্তু ন্যায্য মূল্যে পাচ্ছে এবং অন্যদিকে ক্রেতারাও কিন্তু তাদের দাম কিন্তু তাদের নাগালের মধ্যে থাকছেন এবং বাজারে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য থেকে কিন্তু ক্রেতারা তাদের ন্যায্য মূল্যে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছু কিনতে পারছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ মুন্সিগঞ্জে মাছের দাম কিছুটা কমলেও চড়া মাংসের দাম। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও সুমিত সরকার সুমন। প্রথমে যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, মাছের দাম কমায় স্বস্তি ফিরেছে কিনা, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? ময়মনসিংহের বাজারে কিন্তু আমরা দেখেছি মাছের দাম কিছুটা কমে, মাংসের দাম কিন্তু ফের বেড়েছে। এই নিয়ে ভোক্তাদের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা এবং তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকায় কিন্তু প্রতিনিয়ত দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু বেড়েই চলেছে এবং তারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার কথা কিন্তু তারা জানিয়েছেন। এবং আমি এখন রয়েছি ময়মনসিংহের শান্তিপাড়া রেল ক্রসিং বাজারে কিন্তু রয়েছে। আপনার মাধ্যমে দর্শকদের আজকে একটু বাজারের মাছের দাম যদি বলতে চাই, আজকের বাজারে মাছ বিক্রি হচ্ছে, অর্থাৎ রুই মাছ বিক্রি হচ্ছে 2 কেজি থেকে 5 কেজি 7 কেজি ওজনের রুই মাছ কিন্তু পকার বেঁধে বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকা কেজি পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও পুঁটি মাছ রয়েছে, সেই মাছও কিন্তু আমরা দেখেছি প্রায় 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। এবং এছাড়াও অন্যান্য যে মাছ রয়েছে, অর্থাৎ বলা যায় যে ব্যবসায়ীরা বলছেন যে এবং ভোক্তারাও বলছেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু প্রতি কেজি মাছে কিন্তু তারা 20 থেকে 25 টাকা
কেজিতে কমেছে সেই বিষয়টি তারা বলছিলেন এবং সেই বিষয়টিতে কিন্তু কিছুটা স্বস্তি আমরা দেখেছি ভোক্তাদের মধ্যে লক্ষ্য করা গেছে। এবং এছাড়াও যদি মাংসের বাজারের দিকে তাকাই, অর্থাৎ আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। আমরা দেখেছি গত সপ্তাহে ব্রয়লার মুরগি কিন্তু বিক্রি হয়েছিল 170 টাকা কেজি দরে। এছাড়াও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে, অর্থাৎ গত সপ্তাহে বিক্রি হয়েছিল 280 টাকা কেজি দরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে মাংসের বাজার কিছুটা চড়া রয়েছে। এছাড়াও গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। এবং আমরা দেখেছি যে গরুর মাংস বিক্রি হচ্ছে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1150 টাকা কেজি দরে। অর্থাৎ এই দ্রব্যমূল্য, অর্থাৎ এছাড়াও নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে, বিশেষ করে সবজির দামও কিছুটা চড়া রয়েছে। অর্থাৎ এই বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর জন্য বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের কথা ভোক্তারা জানিয়েছেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে যারা মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তারা কিন্তু বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করছেন, সেই বিষয়টি বলছিলেন। এবং তারা বলছেন যে ময়মনসিংহের সবচেয়ে বড় বাজার মেছো বাজার, শান্তিপাড়া এবং মিন্টু কলেজ বাজার এলাকায় কিন্তু তাদের যে ভ্রাম্যমাণ আদালত সেটি কিন্তু তারা পরিচালনা করেছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলে আসছিলেন। এবং আমরা দেখছি যে বাজার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে জেলা প্রশাসকের যে মনিটরিং টিম সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং তারপরেও কিন্তু ভোক্তারা বলছেন যে যদি মনিটরিং ব্যবস্থা জোরদার না করা হয় তাহলে বাজারে যে অস্বস্তিকর অবস্থা সেটি কিন্তু স্বস্তি ফিরবে না, সেই বিষয়টি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের মাছ মাংসের বাজার থেকে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব মুন্সিগঞ্জে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুমন। ইলিয়াস আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জে কিন্তু যে মাছ মাংসের বাজার আসলে গত কয়েকদিনের তুলনায় কিন্তু দাম অনেকটাই কমেছে বলে আমরা জানতে পেরেছি। ইলিশ মাছ আগে যেমনটি ছিল 1600 টাকা কেজি, এখন সেই মাছ 1000 টাকায় বিক্রি হচ্ছে। নদীর পাঙ্গাস 800 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 600 টাকা করে। এইভাবে প্রায় আসলে অনেক মাছের দাম কিন্তু অনেকটাই কমেছে বলে আমরা জানতে পেরেছি। আসলে আমরা এখন বিক্রেতার সাথে কথা বলবো আসলে আমরা জানতে চেষ্টা করব যে মাছের বাজারের দাম কেমন। ভাই, আপনি একটু জানাবেন মাছের দাম কেমন এবং সবকিছু দামে কম। এনে বাজারে পোয়া মাছ 250 টাকা কেজি, ওল মাছ 700 টাকা কেজি, ইসা মাছ 900 টাকা কেজি, রুই মাছ 400, 450, 350, এরপর শিং মাছ 800 টাকা কেজি, দেশি কই মাছ 1200 টাকা কেজি। সবকিছু মিলে কম দাম হয়ে হয়, আগের থেকে অনেক কমছে। আলাই দিলে এনে আশা করি কমবো। শীতাই আছে, শীতের সময় নতুন নতুন মাছ আইব, ওই সময় কমবো। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, মাছের বাজারে কিন্তু অনেকটি দাম কমেছে বলে আমরা জানতে পেরেছি। এদিকে মাংসের বাজার সেই আগের দামেই বিক্রি হচ্ছে বলে আমাদের জানিয়েছেন এখানকার ক্রেতা ও বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ বাজার থেকে মুন্সিগঞ্জের বাজারের সবশেষ খবর। ধন্যবাদ আপনাদেরকে। ময়মনসিংহ মুন্সিগঞ্জ থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। দেশ জুড়ে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষেরা। খুলনা, চট্টগ্রাম, লালমনিরহাট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি, একেএম নাজিম এবং জামাল বাদশাহ। প্রথমে চলে যাচ্ছি খুলনায়। রকি, দাম বাড়ার কি কারণ বলছেন বিক্রেতারা?
শীতের প্রভাব শুরু হলেও বাজারে কিন্তু এখনো একটা উত্তাপ ভাব রয়েছে। শীতকালীন যে সবজিগুলো আছে এই সবজিগুলোর দাম কিন্তু চড়া, যার কারণে নিম্ন এবং মধ্যবিত্ত আসলে যারা শ্রমজীবী বা সাধারণ মানুষ আছে তারা কিন্তু আসলে খুব বিপাকেই আছে। আমরা এখন যে বাজারটিতে আছি এই বাজারটিতে আজকে সকাল থেকে যেটা দেখতে পেয়েছি যে শীতকালীন সবজির কিন্তু আকাশ ছোঁয়া দাম। বিশেষ করে টমেটোর কেজি কিন্তু 180 থেকে 90 টাকা করে বিক্রি হচ্ছে। গাজর 200 থেকে 220 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। সিমের কেজি 100 টাকা, যেগুলো আসলে শীতকালীন সবজি হিসাবে কিন্তু খুবই পরিচিত এবং গত বছর কিন্তু এগুলোর দাম এরও অর্ধেক ছিল। আমরা একটু বলতে চাই যে ফুলকপি বাঁধাকপি কিন্তু 60 থেকে 80 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, যেগুলো কিন্তু গত বছর ছিল 50 থেকে 60 টাকার ভিতর। বরবটি সিম 90 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে। শালগম 100 টাকা করে বিক্রি হচ্ছে। আমরা সাধারণ যারা ক্রেতা আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে শীতের প্রভাব শুরু হলো বাজারে দামের ঊর্ধ্বগতির পিছনে আসলে সরবরাহ কম থাকা বলে তারা মনে করছেন। পাশাপাশি বাজার তদারকিও কিন্তু আরো বাড়ানো উচিত, যে দ্রব্যমূল্য আসলে নির্দিষ্ট কোনো নির্ধারণ না থাকায় কিন্তু বিক্রেতারা ইচ্ছা মতো করে দাম হাঁকাচ্ছে বলে ক্রেতারা আমাদের কাছে অভিযোগ করেছে। পাশাপাশি আমরা কথা বলেছি একাধিক বিক্রেতাদের সাথে, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে সরবরাহ কম, যার কারণে কিন্তু আসলে বাজারে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। তবে তারা প্রত্যাশা করছে যে শীত যেহেতু শুরু হয়েছে, ফসল আরো ওঠার সাথে সাথে কিন্তু শীতকালীন যে সবজি যেগুলো আছে সেগুলোর দাম কিন্তু আসলে কমতে শুরু করবে। তো খুলনা থেকে শীতকালীন নিয়ে এটা ছিল আমার কাছে খবর। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আমাদের সহকর্মী নাজিমের কাছ থেকে বিস্তারিত জানবো। সহকর্মী রকি, ধন্যবাদ আপনাকে। শীতকালে যে শাকসবজি সেটি ইতিমধ্যে বাজারে চলে আসলে কিন্তু শীতকালে যে সবজি এসেছে সেটির দাম কিন্তু চড়া, কারণ এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা যেটি বলছেন শীতকালীন সবজি বাজারে যেটি এসেছে সেটির দাম কিন্তু অনেক চড়া। তার মধ্যে ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু, শাক। নতুন আলু যদি আমরা বলতে যাই, আলুর ক্ষেত্রে ইদানিং কিন্তু আলুর দাম একটু ঊর্ধ্বমুখী। নতুন আলু এখানে যেটি এসেছে সেটি 120 থেকে 30 টাকা। এখানকার যারা ব্যবসায়ী তারা বলছে সেগুলো নওগাঁ, কুড়িগ্রাম, বগুড়া এসব জায়গা থেকে কিন্তু নতুন আলু ইতিমধ্যে চট্টগ্রামে এসেছে। পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, এখানে শীতকালে যে সবজি ফুলকপি সেটি বিক্রি হচ্ছে মানভেদে 115 থেকে 20 টাকা, আবার অনেক ক্ষেত্রে 25 থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাঁধাকপিও একই দামে কিন্তু বিক্রি হচ্ছে। নতুন আলু আমরা যেটি দেখেছি মানভেদে বিভিন্ন জায়গার বা বিভিন্ন জেলা থেকে আসা এসব আলু এখানে বিক্রি হচ্ছে মানভেদে 120 থেকে 30 টাকা, আবার 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কিন্তু আগের যে পুরাতন আলু রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা। পাশাপাশি শীতকালে অন্যান্য যেসব শাকসবজি বাজারে এসেছে সেগুলোরও দাম ঊর্ধ্বমুখী। এখানকার যারা ব্যবসায়ী তারা যেটি বলছেন, কারণ শাকসবজির ক্ষেত্রে শীতের মৌসুম শুরু হওয়ার পরপর যেসব সবজি বাজারে এসে সেটি এখনো পূর্ণাঙ্গভাবে বাজারে আসেনি, সেজন্য তারা বলছেন সরবরাহ কিছুটা সংকটের কথাও তারা বলছেন, এবং সবজিগুলো বাজারে আসতে কিছুটা সময় লাগার কারণে মূলত সেগুলোর দাম বাড়ছে। পাশাপাশি তারা আরো যেটি বলছেন যে এই শীতকালীন সবজিগুলো কৃষক থেকে বাজারে আসতে মাঝে যে মধ্যস্বত্বভোগী রয়েছে তাদের জন্য মূলত এসবের দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে আলু নিয়ে গত কয়েকদিনে যে টানাটানি আমরা দেখেছি, আলু নতুন যে আলু বাজারে এসে সেটি আমরা গতকালকেও দেখেছি 150 টাকা পর্যন্ত, 150 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কিন্তু পুরাতন যে আলু সেটি 65 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যেসব সবজি রয়েছে পেঁপে, বরবটি, সিম, শসা, করলা, পরল, মূলা এসবেরও দাম বাড়ছে। এখানে আমরা দেখেছি মূলার যে দাম আপনার 70 থেকে 75 টাকা, আবার 100 টাকা পর্যন্ত মূলা বিক্রি হচ্ছে। পাশাপাশি বেগুন, টমেটো এসবেরও দাম ঊর্ধ্বমুখী। তো ব্যবসায়ীদের বারবারই যেটি বরাবরের মতো যেটি তারা বলছেন, কৃষক থেকে যেসব শাকসবজিগুলো ক্রয় করে বাজার নিয়ে আসা হয় সেগুলোর কারণে মাঝে মধ্যস্বত্বভোগী থাকার কারণে কিন্তু এসবের দাম বাড়ছে। তো তারা আরো যেটি বলছেন গাড়ি ভাড়া বৃদ্ধি বা প্রথমতে যে গাড়ি দাঁড়ানো বা টাকা পয়সা আনা নেওয়ার ক্ষেত্রে মাঝের যে টাকাগুলো তারা দিতে হচ্ছে, সেজন্য মূলত এসব শাকসবজির দাম বাড়তি। এতে করে আসলে তাদের সাথে আমরা অনেক কিছু দেখেছি, সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছেন তাদের মধ্যে বাঘ বেতন আবার অনেক সময় ঝগড়া পর্যন্ত হচ্ছেন, কারণ ক্রেতারা যেমনটি বলছেন শাকসবজির দাম প্রতিদিনই বাড়লেও কিন্তু তাদের আয় কিন্তু তেমন বাড়েনি। সেজন্য তারা বারবার বলছেন এখন যেহেতু নতুন সরকার সেজন্য কেন সিন্ডিকেট ভাঙা না
যায়নি। সিন্ডিকেট থাকার কারণে মূলত এইসব নিত্য প্রয়োজনীয় পণ্য বা শাকসবজি বা শীতের মৌসুমের এসবের দাম বাড়ছে। এতে করে সাধারণ মানুষের মাঝে নাভিশ্বাস তৈরি হচ্ছে। আমরা এখন চলে যাবো আমাদের সহকর্মীর কাছে, তিনি জানাবেন বিস্তারিত। নাজিম, আসলে আপনার চট্টগ্রামের কথা যেটি বলছিলেন যে মধ্যস্থকারীদের জন্য কিন্তু আসলে বাজারে এখনো সবজির দাম বিশেষ করে নিয়ন্ত্রণে আসেনি। লালমনিরহাটের কিন্তু এই সবজি যে চাহিদা, লালমনিরহাটের যে চাষাবাদ, এটি কিন্তু লালমনিরহাট জেলার চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলে যায়। তবে এই লালমনিরহাট থেকে যে সবজিগুলো আসলে জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জায়গায় যায়, সেই ক্ষেত্রে কিন্তু লালমনিরহাটে বিশেষ করে শীতকালীন যে আগাম সবজি, সেটির দাম কিন্তু বর্তমানে অনেকটাই কম থাকার কথা ছিল। তবে বর্তমানে সরবরাহ বাজারে বৃদ্ধি থাকলেও দাম এখনো সাধারণ যে ভোক্তা রয়েছে তাদের নাগালের বাইরে রয়েছে। এর কারণ হিসেবে উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং মধ্যস্থকারী ব্যবসায়ী যারা রয়েছেন, অর্থাৎ কৃষকের হাত থেকে বাজার পর্যন্ত আসতে যে ব্যয়টি হচ্ছে এটি, এবং মধ্যস্থকারী ব্যবসায়ীরা যে লাভবান হচ্ছে, সব মিলিয়ে যারা ক্রেতা রয়েছেন অর্থাৎ মধ্যস্থকারী ভোগীদের কাছ থেকে যে খুচরা বিক্রেতারা রয়েছেন, তাদের কাছ থেকে সাধারণ ক্রেতারা রয়েছেন, তাদের হাতে পৌঁছাতে কিন্তু কৃষকদের থেকে প্রায় দ্বিগুণ দামে আসলে কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। সব মিলিয়ে লালমনিরহাটের বাজারগুলোতে যেমন সেনামতি হকার্স মার্কেট, কুমড়িরহাট পাইকারির বাজার, গোশালা মার্কেট, বিভিন্ন বাজার ঘুরে আমরা দেখেছি এবং আমরা খোঁজ নিয়ে দেখেছি যে লালমনিরহাটের সবগুলো বাজারেই কিন্তু শীতকালীন আগাম যে সবজিগুলো রয়েছে অর্থাৎ বেগুন, মূলা, ফুলকপি, বাঁধাকপি সহ সকল ধরনের সবজির সরবরাহ তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। সরবরাহ যতই বাড়ুক না কেন আসলে দাম কিন্তু এখনো সাধারণ মানুষের যে নাগালে এসেছে এমনটি কিন্তু নয়। যদি একটু বলতে চাই, বর্তমানে কিন্তু সবজি যে আলু রয়েছে, আলু এখনো 65 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং শীতকালীন সবজি বেগুন প্রায় 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ সাইজ অনুসারে 30 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু বাঁধাকপি 60 টাকা, ফুলকপি 50 টাকা, সব সবজির দাম কিন্তু বলা যায় 50 টাকার নিচে আসলে এখনো নামেনি। সাধারণ যে ভোক্তা রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে আয় আসলে না বাড়লেও সবজির দাম যেভাবে বৃদ্ধি পেয়েছিল, সেই সবজির দাম বৃদ্ধি পাওয়ার পর কিন্তু আসলে এই যে সরবরাহ বাড়লে কমার কথা, সেই সবজির দাম কিন্তু আসলে এখনো কমেনি। যার কারণে কিন্তু চাহিদা থাকলেও ইচ্ছে মতো কিন্তু আসলে সবজি ক্রয় করে তারা কিন্তু তাদের চাহিদা পূরণ করতে পারছে না। আমি আরেকটি বিষয় জানাতে চাই যে লালমনিরহাটের যে 5 উপজেলা রয়েছে, 5 উপজেলার অধিকাংশ জায়গায় কিন্তু এই শীতকালীন সবজি চাষাবাদ হয়ে থাকে এবং এই শীতকালীন সবজি চাষাবাদ হলেও আসলে ব্যয় বাড়লেও কৃষক কিন্তু আসলে খুব বেশি এই দামের সুবিধা আসলে পাচ্ছে না। এর কারণ হিসেবে মধ্যস্থকারী যে ব্যবসায়ীরা রয়েছেন এবং খুচরা যারা বিক্রি করছেন, এরা কিন্তু আসলে কৃষকের হাত থেকে বাজার পর্যন্ত আসতে এবং বাজার থেকে সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছে দিতে কিন্তু প্রায় দ্বিগুণ দাম আসলে হয়ে যাচ্ছে। এতে কিন্তু ভোক্তাদের উপরেই আসলে এই দামগুলো বর্তাচ্ছে। সব মিলিয়ে লালমনিরহাটের বাজারগুলোতে শীতকালীন আগাম সবজি সরবরাহ বাড়লেও দাম এখনো কিন্তু ভোক্তাদের নাগালের বাইরেই রয়েছে। এই ছিল লালমনিরহাট থেকে শীতকালীন সবজির বাজার দরের অবস্থা। ডানা, ধন্যবাদ আপনাদেরকে। খুলনা, চট্টগ্রাম, লালমনিরহাট থেকে শীতকালীন সবজির বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। দুই মাস ধরে বেতন না পাওয়ায় মৌলভীবাজার রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানি 12টি চা বাগানে আন্দোলন করছেন শ্রমিকরা। এ নিয়ে জানাবেন সহকর্মী সালে এলাহি কুটি। বাংলাদেশের অর্থনীতিতে চা শিল্প একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। চায়ের দেশ এই মৌলভীবাজারে 12টি চা বাগান রয়েছে, যেটি হচ্ছে সরকার মালিকানাধীন। এই 12টি চা বাগানের যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে সেটি চা শ্রমিকদের দুর্বিষহ জীবনে অনেকটা নাবিশ্বাস হয়ে যাচ্ছে। এখানে মূলত এই 12টি বাগানে প্রায় 17,000-এর মতো নিয়মিত চা শ্রমিক রয়েছেন এবং তার সাথে তার পরিবারের যে সদস্য সংখ্যা প্রায় 35,000-এর মতো সদস্য সংখ্যা রয়েছে। এরা গত 10 সপ্তাহ ধরে কোনো বেতন, মজুরি, এমনকি রেশন সেটাও পাচ্ছেন না। যার কারণে তাদের ঘরের যে বাচ্চাদেরকে পেটে ভাত দিবেন এবং তারাও যে খাবেন সেরকম কোনো অবস্থা নেই। এখানে যে বাগানের যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে তার পিছনে যে কারণটুকু জানা গেছে সেটা হচ্ছে যে চা শ্রমিকরা তাদের উৎপাদিত চা
বিক্রি করেও এনটিসির মালিক কর্তৃপক্ষ সেটা তাদের বেতন ভাতা পরিশোধ করছে না। তারা বলতেছে যে তাদের কৃষি ব্যাংক থেকে লোন সেটা পাচ্ছে না। কিন্তু আমরা যতটুকু জেনেছি যে কৃষি ব্যাংকে এই এনটিসির কাছে প্রায় 400 কোটি টাকার মতো বকেয়া রয়েছে, যার কারণে তারা নতুন করে লোন দিচ্ছে না। লোন না দেওয়ার পরিপ্রেক্ষিতে এই অবস্থার সৃষ্টি হয়েছে এবং এখানে যে চা শ্রমিকরা তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। এখন পর্যন্ত আন্দোলনটা চা শ্রমিক ইউনিয়নের অনুরোধের প্রেক্ষিতে এটা এখন পর্যন্ত বাগানের ভিতরে রয়েছে। কিন্তু চা শ্রমিকদের সাথে কথা বলে যেটুকু জেনেছি তারা বলছে যে তাদের যে অবস্থা, তাদের পিঠ দেয়ালে লেগে গেছে, তারা বাধ্য হবেন রাস্তায় নামতে এবং সড়ক অবরোধ করে তাদের দাবি আদায় করতে এবং তাদের পেটের অন্ন যোগাতে বাধ্য হবেন। এই অবস্থা যদি চলতে থাকে যে চায়ের শেষ উত্তোলনের শেষ মৌসুম, অনেক বাগানে অনেক চা পাতা নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ বারাবতী বাগানের যে চা পাতা যেগুলো তৈরি করা হয়েছিল সেইগুলো নষ্ট হয়ে গেছে এবং যেগুলা বাগানের চা পাতার যেগুলা নতুন কুড়ি সেইগুলো এখন তোলা হচ্ছে না। যে অবস্থার পরিপ্রেক্ষিতে বাগানের যে অবস্থা সৃষ্টি হয়েছে, এটা যেমন চা শ্রমিকদের ক্ষতি হচ্ছে, পাশাপাশি দেশের যে সম্পদ সেটা অনেকটা নষ্ট হচ্ছে। তবে চা শ্রমিকরা দাবি করেছেন যে অচিরেই তাদের বেতন ভাতা পরিশোধ করে তারা কাজে যেতে চান এবং কাজ করে বাগানকে সচল রাখতে চান। এই হচ্ছে এনটিসির বাগানের সর্বশেষ। যানজটে নাকাল নারায়ণগঞ্জ শহর, চরম ভোগান্তিতে স্থানীয়রা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হুসাইন। বিলাল, এই তীব্র যানজটের পেছনে কি কারণ রয়েছে? ডানা, আপনাকে শুরুতেই বলতে হয় যানজটে যান যায়, এই কথাটি আসলে নারায়ণগঞ্জের মানুষের নিত্যদিনের সঙ্গী। কারণ নগরীর চাষাড়া থেকে মণ্ডলপাড়া পর্যন্ত যে বঙ্গবন্ধু সড়কের 1 কিলোমিটার এলাকা রয়েছে, এই পুরো এলাকাতে সকাল 6টা থেকে মধ্যরাত পর্যন্ত যানজট থাকে এবং মানুষ কিন্তু এই যানজট পেরিয়ে রাজধানীর উদ্দেশ্যে যেতে হয়। ফলে এই নারায়ণগঞ্জের মানুষ কিন্তু একটি চরম ভোগান্তিতে আসলে দীর্ঘদিন ধরে রয়েছে। এই মুহূর্তে যে নগরীর চাষাড়ার চিত্র, আমরা চাষাড়ার চিত্রটি যদি একটু দেখাই, দেখবেন যে এখনও কিন্তু মানুষ রিক্সা সহ বিভিন্ন যানবাহন নিয়ে বসে আছে। এটি আদমজি বিসিক শিল্পনগরীর পথ এবং নারায়ণগঞ্জের ফতুল্লাহ শিল্পনগরীর পথ নারায়ণগঞ্জ শহর এবং ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডকে যুক্ত করেছে যে 4-মুখী লেন্টের সড়ক। এই এলাকাটি মূলত এখান থেকেই আসলে এই যানজটের শুরু এবং এই যানজট একেবারে রেলগেট এলাকা পর্যন্ত গিয়ে পৌঁছায়। ফলে মানুষ এই যে যানবাহনে করে তারা আসেন, সেই যানবাহন থেকে নেমে অনেক সময় হেঁটে চলাচল করে আসেন। এই সমস্যাটি আসলে দীর্ঘদিন ধরেই এই নারায়ণগঞ্জের মানুষের ভোগান্তিতে পড়ছেন, এমনটাই কিন্তু আমরা দেখে আসছি। যদিও আইন শৃঙ্খলা বাহিনী এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে তারা এই যানজট নিরসনের জন্য কাজ করছেন। কিছুদিন আগেই নারায়ণগঞ্জের পুলিশ সুপার আমাদেরকে ঘটা করে জানিয়েছেন যে তারা এই চাষাড়া পয়েন্ট সহ নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টগুলিতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ সদস্য মোতায়েন করেছেন যাতে মানুষের ভোগান্তি কিছুটা লাঘব হয়। তবে যানজটের যে মূল কারণ, এখানে আসলে সড়কের তুলনায় অনেক সংখ্যক যানবাহন, একই সঙ্গে 3 চাকার অবৈধ ইজি বাইক সহ এই জায়গাটি আসলে একটি সংকীর্ণ, সড়কটি সংকীর্ণ। ফলে এটি নিয়ে আসলে কার্যকরী কোনো পরিকল্পনা না করা হলে এই যানজট নিরসন করাটা আসলে অনেকটাই কঠিন বলে মনে করেন নারায়ণগঞ্জের সচেতন মহল। তো এই হচ্ছে আমার কাছে আসলে এই যানজট নিয়ে নারায়ণগঞ্জ থেকে সার্বিক তথ্য। ডানা, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ থেকে যানজটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।